দর্শক স্বাগত ইস্পাহানি মির্জাপুর জিরা আওয়ারে। আমরা বেশ কিছুদিন পরে মানে দীর্ঘ সময় পরে বেগম খালেদা জিয়ার একটি বক্তব্য শুনলাম। তিনি সেখানে অতীতের কথাই তুলে ধরে বললেন যে দেশে গণতন্ত্র পদে পদে বাধাপ্রাপ্ত হচ্ছে এবং এই বিষয়টি তুলে ধরার সময় তিনি বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে যে আলোচনা সভা সেখানে তিনি এই কথাটি বলেন এবং এইখানে তিনি আরও বেশ কিছু বিষয় নিয়ে আসেন যে জিয়াউর রহমানের যে বহুদলীয় গণতন্ত্র, সেই বহুদলীয় গণতন্ত্রের জায়গাটি কিন্তু এখনও প্রস্ফুটিত হয়নি, পুরোপুরি সেইভাবে পূর্ণাঙ্গভাবে প্রতিষ্ঠা পায়নি। ঠিক এই মুহূর্তে বাংলাদেশে যে রাজনীতি চলছে এবং ৫ই আগস্টের যে অভ্যুত্থান, সেই অভ্যুত্থানও কিন্তু এই বহুদলীয় গণতন্ত্রেরই একটি বিস্ফোরণের মতো। অর্থাৎ বহুদলীয় গণতন্ত্র ১৫ থেকে ১৬ বছর বন্ধ ছিল এবং সেটার বিস্ফোরণেই কিন্তু এই ধরনের অভ্যুত্থান, এটি বিশ্লেষকরা বলেন। এবং এই জায়গাটিকে জিয়াউর রহমান একটা সময় প্রস্ফুটিত করতে চেয়েছিলেন এবং সেই বাকশালের প্রতিষ্ঠার জায়গা থেকে কিন্তু আওয়ামী লীগকে পুনঃপ্রতিষ্ঠা করেন জিয়াউর রহমান। আমরা দর্শক আজকে কথা বলবো এই গণতন্ত্র প্রতিষ্ঠার বিষয়ে এবং আরও একটি বিষয় যে প্রধান উপদেষ্টা জাপানে গিয়ে বিভিন্ন কথার মধ্যে বলেছেন যে ঠিক সময় মতোই নির্বাচন হবে, তবে তিনি সেখানে আরেকটি কথাও বলেছেন যে সবগুলো দল একমত হতে পারলে ভালো হতো। একটি দল মূলত বিএনপির কথা বলেছে যে বিএনপি ডিসেম্বরে নির্বাচন চায়। এদিকে অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমান বলেছেন বিএনপির, তিনি বলছেন ডিসেম্বরের আগেও নির্বাচন করা সম্ভব। আমাদের সঙ্গে আমরা যে আলোচনা আসবো নির্বাচনের দিনক্ষণ প্রাসঙ্গিক বিষয়, এই বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে আছেন বিএনপির সাবেক সংসদ সদস্য শাম্মী আক্তার, আপনাকে স্বাগত, এবং আছে জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, আপনাকেও স্বাগত। দর্শক বরাবরের মতো শিরোনামগুলো দেখে এসে মূল আলোচনা শুরু করব। অবাধ, সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে সরকার। টোকিওতে নিক্কেই সম্মেলনে প্রধান উপদেষ্টা, বাংলাদেশ থেকে ১ লাখ শ্রমিক নেবে জাপান। দেশে খুব শিগগিরই গণতন্ত্র প্রতিষ্ঠা হবে, আশাবাদ খালেদা জিয়ার। দ্রুত নির্বাচনের দাবি তারেক রহমানের। মেয়র পদে ইশরাক হোসেনের শপথ নিয়ে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন, জানিয়েছে আপিল বিভাগ। কাল থেকে আন্দোলন জোরদার। বঙ্গোপসাগরে স্থল গভীর নিম্নচাপ, ফেরি ও নৌ চলাচল ব্যাহত। কয়েক জেলায় জলোচ্ছ্বাসের আশঙ্কা, সমুদ্র বন্দরে সতর্ক সংকেত। এবং ৮ পরিচালকের অনাস্থায় বিসিবি সভাপতির পদ হারালেন ফারুক আহমেদ। ক্রীড়া পরিষদের প্রজ্ঞাপন জারি। দর্শক বরাবরের মতো বৈশাখী টেলিভিশনের পর্দার পাশাপাশি ফেসবুক এবং ইউটিউব পেজেও আমাদের অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে। আপনারা চাইলে সেখানে কমেন্ট করে আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন। সারোয়ার তুষার, আপনার কাছে আসতে চাই প্রথমেই। সেটি হলো যে 3টি বিষয় আমি তুলে ধরলাম। একটি হলো বেগম খালেদা জিয়া গণতন্ত্র প্রতিষ্ঠার কথা বলেছেন, নট নেসেসারি বেগম খালেদা জিয়া নির্বাচনের কথাই বলেছেন তা নয়, তিনি সামগ্রিক বিষয়ে একটি বলেছেন। জাতীয় নেতা হিসেবে যেভাবে কথা বলা দরকার, ওনার কথার মধ্যে সেই ধরনের ইঙ্গিতই ছিল যে পদযাত্রা পদে পদে বাধাপ্রাপ্ত হচ্ছে, এই বিষয়গুলোকে সামনে আনা উচিত। এবং একই সঙ্গে জাপান সফর করছেন প্রধান উপদেষ্টা, তিনি সেখানে নিক্কেই সম্মেলন যেটি সেখানে কথা বলছিলেন, সেখানেও তিনি সংস্কারের কথা বলেছেন, সব কিছুই বলেছেন এবং নির্বাচনের কথা বলেছেন দিনক্ষণ ঠিক করে রেখে। তবে আজকে অ্যাক্টিং চেয়ারম্যান যেটি বলেছেন, তিনি বলেছেন ডিসেম্বরের আগেও নির্বাচন করা সম্ভব, এটা তারেক রহমান বলেছেন আজকে সেই ইয়েতে। ঠিক এই মুহূর্তে এই সব বিবেচনায় আপনাদের অবস্থান কি, আপনারা কি মনে করেন? আপনাকে ধন্যবাদ এবং আপনাকে শুভেচ্ছা। আজকে যেহেতু আগামীকাল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী, সে উপলক্ষে বিএনপির টানা কিছু প্রোগ্রাম ঢাকা শহরে হচ্ছে। সেটাতে অনেকদিন পরে, লম্বা সময় পরে আমরা বেগম খালেদা জিয়াকে দেখতে পেলাম এবং তিনি বলেছেন খুব তাৎপর্যপূর্ণ একটা কথা বা স্টেটমেন্ট আমরা তার কাছ থেকে পেয়েছি যে গণতন্ত্র পদে পদে ব্যাহত হচ্ছে। মানে এই যে জুলাই গণ অভ্যুত্থান, যেটা আমরা বারবার বলে এসেছি, আপনার এখানেও এসে আমি বলেছি যে ফ্যাসিবাদ থেকে গণতন্ত্রের উত্তরণ করতে হবে, বাংলাদেশকে একটা স্থায়ী গণতান্ত্রিক ব্যবস্থা কায়েম করতে হবে। এটাই হচ্ছে জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা পাচ্ছি। যেটা আপনি শুরুতে বলছিলেন যে বিরাজনৈতিকীকরণের পরিবেশ ছিল, সেখান থেকে একটা বহুদলীয় গণতন্ত্রের মধ্যে আমরা আবার ঢুকেছি। এখন এটা করতে গেলে আপনাকে বাংলাদেশে শুধু নির্বাচন দিয়ে, এটা আমাদের ঐতিহাসিক অভিজ্ঞতা যে শুধু নির্বাচন দিয়ে এই স্থায়ী গণতান্ত্রিক ব্যবস্থা করা যাচ্ছে না।
নির্বাচন অবশ্যই লাগবে আমরা একটা ইলেকট্রাল ডেমোক্রেসি, এখানে নির্বাচন ছাড়া অন্য কোনো ধরনের কোনো ইন্টেনশন কখনোই কোনো কাজে আসবে না, এবং নির্বাচন না দিয়েও এখানে কোনো উপায় নেই, নির্বাচন হবেই। কিন্তু কোন ব্যবস্থার অধীনে নির্বাচন হবে, একটা যেমন ধরুন আজকের এই যে আপিল বিভাগের যে পর্যবেক্ষণ খুবই গুরুত্বপূর্ণ। একই দিনে বেগম খালেদা জিয়ার বক্তব্য এবং আপিল বিভাগের যদি আপনি দেখেন, বলা হচ্ছে যে নির্বাচন কমিশন সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে তার দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে। এটা আপিল বিভাগ প্রধান বিচারপতির নেতৃত্বে যে বেঞ্চ, সেখান থেকে এই মন্তব্য এসছে, খুব ঐতিহাসিক আমি মনে করি। একই সময়ে তিনি বেগম খালেদা জিয়া একই কথা, কাছাকাছি ধরনের টোন, যে গণতন্ত্র ব্যাহত হচ্ছে। এই যে গণতন্ত্র রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর এবং সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর একটা স্বাধীন ভূমিকা, যে আপনার নির্বাচন কমিশন হিসেবে আপনার যে সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে যে দায়িত্ব পালন করার কথা আপনি সেটা করতে পারলেন না, এবং সেখানে প্রধান বিচারপতির নেতৃত্বে গঠিত বেঞ্চ আপনাকে ভর্ৎসনা করছে, এবং সেখানে গিয়ে আপনি বলছেন যে আমরা এরকম কোনো ইনস্ট্রাকশন পাই নাই, নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হচ্ছে। আমরা এটাই বলেছি যে আপনি রাষ্ট্র সংস্কার করেন এবং সংস্কারকৃত রাষ্ট্রের অধীনে নির্বাচন হবে, যে নির্বাচনের মধ্যে দিয়ে যারা ক্ষমতায় আসবে তারা কখনোই, আপনি প্রত্যেকবার দেখবেন যে নির্বাচনের মধ্যে দিয়ে যারা ক্ষমতায় আসে তারা ক্ষমতা থেকে যেতে চায় না, তাদেরকে টেনে নামাতে হয়, এবং টেনে নামানোর মতো জনগণের কোনো ফোর্স না থাকলে এখানে সামরিক কুর মতো ঘটনা ঘটে ইত্যাদি, এইসব ঘটছে। তাহলে আপনাকে এইটাই হলো সমস্যা, যে নির্বাচনের মধ্যে দিয়ে ক্ষমতায় এসে আপনি যেন অনির্বাচিত কায়দায় ক্ষমতায় না থাকতে পারেন, এটা আটকানোর জন্য আমাদেরকে কিছু আমাদের যেভাবে এক হলো এই ব্যাপারটা আছে, আর একটা হলো আওয়ামী লীগ যে জায়গায় আমাদেরকে নিয়ে গেছে, সমস্ত রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়ে গেছে। এই জন্য আমাদেরকে কিছু রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো সংস্কার পুনর্গঠন করতে হবে। জাতীয় ঐক্যমত্য কমিশন সেটা নিয়ে কাজ করছে, এবং কাজ করার মধ্যে দিয়ে প্রথম দফার আলোচনা প্রায় শেষ, দ্বিতীয় দফার এখন আরও সংকুচিত হয়ে এসছে। কোথায় কোথায় দ্বিমত সেটা চিহ্নিত, 8-10টা জায়গায় দ্বিমত আছে। কীভাবে এই দ্বিমতটা সর্ট আউট করা হবে আগামী 2 তারিখে আলোচনা আছে। এইখানে আপনাকে আসতে হবে, এই আলোচনা এখানে, যে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে আমরা কিভাবে স্বাধীনভাবে নির্বাহী কর্তৃত্বের বা সরকারি দলের আওতার বাইরে বা থাওয়ার বাইরে নিয়ে আসতে পারবো, তারা স্বাধীনভাবে কাজ করতে পারবে। এটা করার পরে যে টাইম ফ্রেমের কথা প্রধান উপদেষ্টার কাছ থেকে শোনা গেল, আজকেও দেশে বিদেশে যখন যেখানে উনি সুযোগ পাচ্ছেন একই কথা বলে যাচ্ছেন, যে এই সময়ের মধ্যে নির্বাচন হবে, ডিসেম্বর থেকে জুনের মধ্যে। আর ডিসেম্বর থেকে জুনের মধ্যে একেবারে জুন তা না, মাঝামাঝি যে কোনো একটা ডেটে কিন্তু হতে হবে। তিনি যে উদ্বেগগুলো প্রকাশ করছেন, যে আমি তো বলেছি যে বাংলাদেশের ইতিহাসে শ্রেষ্ঠ নির্বাচন আমি করতে চাই, কিন্তু শ্রেষ্ঠ নির্বাচন দূরে থাক, যদি যে 3-4টা নির্বাচন বাংলাদেশে গ্রহণযোগ্য তার চেয়ে খারাপ নির্বাচন যদি বাংলাদেশে হয়, এটা কি প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো একজন ব্যক্তি এই কলঙ্ক কেন নেবেন? ফলে উনি চাচ্ছেন এই সংস্কারগুলো করতে। রাজনৈতিক দলগুলোর, যেটা বেগম খালেদা জিয়ার কথা এসছে, যে গণতন্ত্র পদে পদে ব্যাহত হচ্ছে, এবং পাশের আঞ্চলিক শক্তিও চায় না বাংলাদেশে গণতন্ত্র বিকশিত হোক, তথা রাষ্ট্র হিসেবে আমরা একটা শক্তিশালী জায়গায় যাই। এটা আমাদেরকে এখন করতে হবে। এই কারণে আমরা মনে করি যে এরকম একটা ক্রান্তিকাল, যখন একটা নানা ধরনের টেনশন চলছে, তখন বেগম খালেদা জিয়া এসে এই যে তার মুখ নিঃসৃত পানি, একেবারে আপনি যথার্থই বলেছেন যে জাতীয় নেতার মতোই তিনি কথা বলেছেন, কোনো দলের নেতা না, জাতীয় নেতা হিসেবে তার যে উদ্বেগটা প্রকাশ করার কথা ছিল সেটা তিনি করেছেন। আমি মনে করি এটার ফলো আপ করতে হবে সকল দল এবং বর্তমান অন্তর্বর্তী সরকারকে। আপনার কাছে জানতে চাই যে বেগম জিয়ার এই যে মন্তব্য, আপনি তো বেগম খালেদা জিয়া যখন সংসদে, তখন আপনি সংসদে ছিলেন, বিরোধী দলীয় নেত্রী হিসেবে তো তখনও সংসদে ছিলেন, আপনি সংসদ সদস্য ছিলেন। বেগম জিয়ার আজকের যে মন্তব্য, এই মন্তব্যতে আসলে উনি কি বোঝাতে চেয়েছেন, কোথায় ইঙ্গিত দিয়েছেন? ধন্যবাদ আপনাকে। 12টা 9 বাজে এখন, তার মানে হচ্ছে এটা 30 মে, তার মানে হচ্ছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, স্বাধীনতার মহান ঘোষক, তার আজকে শাহাদাত বার্ষিকী। আমি তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শ্রদ্ধাঞ্জলি জানাচ্ছি। জানিয়ে আমার বক্তব্য শুরু করতে চাই। প্রথমেই এখানে তুষার আছেন, তাকে শুভেচ্ছা জানাচ্ছি, এবং আপনার যারা দর্শক আছেন তাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। দেখুন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া যেটা বলেছেন সেটা তো খুবই পরিষ্কার, এখানে তো ধোঁয়াশার কিছু নেই। যেমন আমরা 17 বছর ধরে যে লড়াই সংগ্রাম করেছি সেটা কিন্তু গণতন্ত্রকে প্রতিষ্ঠা করবার জন্যই। কারণ এখানে যে মূলত ভোট ব্যবস্থাটা ছিল, সেই ভোট ব্যবস্থাটা তো ফ্যাসিস্ট আওয়ামী লীগ রাখিনি। এখানে একটি হাইব্রিড রেজিম তারা প্রতিষ্ঠা করেছিল। এখানে দেখেন 155টা সিটের মধ্যে 153টা তারা বিনা ভোটে নির্বাচন করেছে 14 সালে। তারপরে তারা নির্বাচন করেছে দিনের ভোট রাতে করেছে, তারপরে তারা নির্বাচন করেছে ডামি নির্বাচন করেছে। তাহলে এখানে যে মূলত বাংলাদেশের মানুষের যে ভোটাধিকারটা ছিল সেই ভোটাধিকারটা তো তারা রাখেনি, এবং মূলত নির্বাচন যে ব্যবস্থাটা, সেই নির্বাচন ব্যবস্থাটাকেই তো তারা ধ্বংস করে ফেলেছিল। এবং মুদ্রা কথা হচ্ছে
রাষ্ট্রের যেই কাঠামোগুলো ছিল সেই কাঠামোগুলো সবগুলো তারা ধ্বংস করে ফেলেছিল এবং দেশটাকে খাদের কিনারায় নিয়ে গেছিল। যে জন্য বিএনপি কিন্তু তাদের যে সংস্কার প্রস্তাব যেটাকে আপনি বলেন, বাংলাদেশের কোন রাজনৈতিক দল সংস্কার প্রস্তাব দিয়েছে? বিএনপি দিয়েছে। অন্য কোনো রাজনৈতিক দল তো সংস্কার প্রস্তাব এখনো পর্যন্ত আমরা দেখিনি যে কেউ কি দিয়েছে এই পর্যন্ত, যায়নি। তার মানে বিএনপি দিয়েছে। তারপরে বিএনপি মনে প্রাণে বিশ্বাস করে যে একটা সংস্কার হওয়া প্রয়োজন এবং বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হওয়া প্রয়োজন এবং মানুষের অধিকার প্রতিষ্ঠা হওয়া প্রয়োজন, এটি বিশ্বাস করে বলেই তারা কিন্তু এই যে আজকে 31, প্রথমে 27 দফা ছিল, পরবর্তীতে আমরা সেটা 31 দফা করেছি। তো সেখানে মানে অন্যান্য যে রাজনৈতিক দল, প্রথমে আমরা 27 দফা করেছিলাম, তারপর বাকি সকল রাজনৈতিক দল যারা ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে আমাদের যুগপৎ আন্দোলন করেছে আমাদের সঙ্গে, তাদের মতামতের ভিত্তিতে সেটা 31 দফায় উন্নীত করা হয়েছে। তো সেইখানে যে আমরা যেটাই উপনীত হয়েছি যে আমরা তো বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চাই, এতে তো কোনো সন্দেহ নেই। কিন্তু আমরা গত 10 মাসে এই যে একটি অন্তর্বর্তীকালীন সরকার, তাদের মুখে কি গণতন্ত্রের উত্তরণের পথে কোনো ধরনের সংস্কারের কথা কি আমরা শুনেছি যে তারা গণতন্ত্র উত্তরণ করতে চান? প্রথমে তিনি বললেন ডিসেম্বরের মধ্যে তিনি নির্বাচন দেবেন, এখন তিনি বলছেন ডিসেম্বর থেকে জুনের মধ্যে দেবেন। তাহলে এই যে কালক্ষেপণটা করা হচ্ছে, এটা কেন করা হচ্ছে? এবং সুনির্দিষ্ট কোনো রোডম্যাপ কেন নেই? মানে স্পেসিফিক একটা রোডম্যাপ তো আপনাকে ঘোষণা করতে হবে যে এই তারিখের মধ্যে আমরা নির্বাচন করব। অনেকে বলছেন এই যে জুনের মধ্যে, ডিসেম্বর থেকে জুন, এটাই রোডম্যাপ বলছেন। দেখুন, এখানে তো সুনির্দিষ্ট কোনো কিছু নেই, দিনক্ষণ তো ঠিক নেই এখানে কিছু। আপনি অনাদিকাল তো উনি যেটা যে বললেন যে অনির্বাচিত সরকারের মতন যাতে নির্বাচিত সরকারটা এসে অনির্বাচিত সরকারের মতো যেন থেকে না যায়, সেই জন্য আমাদের কিছু ব্যবস্থা নিতে হবে। তাহলে একটি অনির্বাচিত সরকার কি অনন্তকাল থাকবে? এবং গত 10 মাসে আপনি এই প্রধান উপদেষ্টা থেকে শুরু করে এই যে একটি উপদেষ্টা পরিষদ, এই উপদেষ্টা পরিষদের কারোর মুখে কি আপনি শুনেছেন যে তারা গণতন্ত্র উত্তরণের পথে কোনো সংস্কার চান? আমরা কি দেখেছি যে এই ফ্যাসিস্টদের বিচার কার্য তারা শুরু করেছেন? একজনকেও কি তারা শাস্তি দিয়েছেন? যেই ফ্যাসিস্টদের মানে বিরুদ্ধে একটি বিশাল গণহত্যার অভিযোগ, এবং এই অভিযোগ তো তারা অস্বীকার করার কোনো সুযোগ নেই। এই পর্যন্ত আওয়ামী লীগের কোনো নেতার মুখে আপনি কি কোনো অনুশোচনা শুনেছেন? তারা দুঃখ প্রকাশ করেছেন? করেননি। তাদের বিচার বিএনপি আমরা চাই তাদের বিচার হোক, এবং আমরা এটাও বলেছি বিএনপি যদি বাংলাদেশের মানুষের ম্যান্ডেট নিয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পায়, সেক্ষেত্রে বিএনপি এই বিচারগুলো নিশ্চিত করবে। গত 17 বছরে যত গুম হয়েছে, খুন হয়েছে এবং যত মানে অন্যায় অপকর্ম হয়েছে এবং গণহত্যা হয়েছে, সবগুলোর বিচার বিএনপি করবে। এবং সংস্কার একটি চলমান প্রক্রিয়া, সংস্কার তো কখনো শেষ হয়ে যায় না। সংস্কার কি শেষ হয়ে যায়? সংস্কার একটি চলমান প্রক্রিয়া, এটা হতে থাকবে। সংস্কার আর নির্বাচন কি কন্ট্রাডিক্টরি? আমি তো মনে করি না যে দুইটা কন্ট্রাডিক্টরি। সংস্কারও চলবে, নির্বাচনের রোডম্যাপও ঘোষণা হবে, নির্বাচনের তারিখও ঘোষণা হবে, নির্বাচনী আয়োজনও সম্পন্ন হবে। সেগুলোই তো আমরা দেখতে চাই। এবং একটি রাজনৈতিক দল যারা গণতন্ত্রে বিশ্বাস করে, বিএনপি একটি বাংলাদেশের এই মুহূর্তে সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল, তারা গণতন্ত্রে বিশ্বাস করে, তাহলে তারা নির্বাচন চাবে, এটাই তো স্বাভাবিক। এবং বাংলাদেশের মানুষের যে ঋত অধিকার, যেটা গত 17 বছরে মানুষ সেটাকে প্রয়োগ করতে পারেনি, এবং বিশাল জনগোষ্ঠী যেই 3 কোটি মানে তরুণ ভোটার, সেই তরুণ ভোটার যারা ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছে, তাদের জন্য গত 10 মাসে আশাব্যঞ্জক কোনো কথা কি আমরা শুনেছি? আমি একটু স্যার তুষারের কাছে যেতে চাই। শাম্মী আক্তার যে অভিযোগগুলো করলো যে এই মুহূর্তে এই সংস্কার কমিশন, আপনি সংস্কার কমিশনের কথা বললেন, বা অন্যান্য তাদের কোনো কর্মকাণ্ডই আসলে গণতন্ত্র উত্তরণের পথে নেই। আচ্ছা, আমি একটা জিনিস বলি আপার সাথে, বিনয়ের সাথে একটু দ্বিমত করে। প্রথমত আমি মনে করি না এই সরকার অনির্বাচিত। এই সরকার নির্বাচিত না, মানে ভোটের মাধ্যমে আসা সরকার না, এটা সত্য। কিন্তু অনির্বাচিত বলতে বাংলাদেশের ইতিহাসে আমরা 11 ধরনের সরকার বুঝি যারা অবৈধভাবে এসে ক্ষমতা দখল করে। এই সরকার সেভাবে অবৈধভাবে এসে ক্ষমতা দখল করে নাই। গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে গঠিত হয়েছে সরকার। যত দুর্বলতা থাকুক, আপা বলেছেন 10টা বললে আমি অন্তত 8টা হলে বলতে পারবো এই সরকারের নানা দুর্বলতা। এই সরকারকে বিএনপিও সমর্থন দিয়েছে, সবাই সমর্থন দিচ্ছে, আমরা এখনো সহযোগিতা করছি। এখন একটা অনির্বাচিত সরকার যদি আপনি বলেন এই সরকারকে, তাহলে যে এই যে রাজনৈতিক দলগুলো সমর্থন দিচ্ছে, আদালত বলেছেন, আদেশ দিয়েছেন যে একটা তো 106 আছে কনস্টিটিউশনের, পাশাপাশি বলেছেন জনগণের ইচ্ছা দ্বারা সমর্থিত সরকার, যেটাকে মানে পিপলস উইল বলা হয় ইংরেজিতে, মানে রাষ্ট্রবিজ্ঞানের ভাষায়। এইটাকে আর অনির্বাচিত সরকার বলা যায় না। এবং মানে আমি তো আগেই বললাম যে ডেমোক্রেসি আর নির্বাচন ডেমোক্রেসির একটা পার্ট, কিন্তু নির্বাচনই একমাত্র ডেমোক্রেসি না। তার প্রমাণ হচ্ছে, ধরেন বিএনপির কথাই বলি, বিএনপি গতকালকেও যে ধরনের সমাবেশ করেছে, আওয়ামী লীগ আমলে এটা কল্পনাতীত ছিল। এবং
এই সরকারের মানে আমলে মেরিট আছে, ডিমেরিট আছে, এরকম মানে প্রয়োজনীয় অপ্রয়োজনীয় 200-300-র মতো মানে আন্দোলন হয়েছে, এখনও হচ্ছে। একটাতেও দুই একটা বিচ্ছিন্ন ঘটনা বাদে এই সরকার কোথাও কোনো বল প্রয়োগ করে নাই। ফ্রিডম অফ প্রেস, ফ্রিডম অফ স্পিচ, ফ্রিডম অফ অ্যাসেম্বলি, যেগুলো একটা ডেমোক্রেসির জন্য সবচেয়ে ফান্ডামেন্টাল জিনিস, এগুলো সব এখন আমরা দেখতে পাচ্ছি ইন ফুল সুইং। আপনি বাংলাদেশ টেলিভিশনে বসে এখন মানুষ সরকারের সমালোচনা করে, এটা কিন্তু আনপ্রেসিডেন্টেড। এটা একটা অন্তর্বর্তী সরকার, এর সত্য যে এটা অনেক দিন থাকবে না, এটা লম্বা সময় যুগ যুগ ধরে থাকবে না, আমরা এটা সমর্থন করবো না। এবং আমরা বলেছি যে 1/11 ঘটানোর চেষ্টা এটা বাংলাদেশের ছাত্র জনতা মেনে নেবে না, আপনাকে নির্বাচনের দিকে যেতেই হবে। কিন্তু মনে রাখতে হবে নির্বাচনটা হচ্ছে সরকারের সাথে সংশ্লিষ্ট একটা ব্যাপার, মানে নির্বাচনের মধ্যে দিয়ে বাংলাদেশের জনগণ ঠিক করবে কারা আগামী 5 বছরের জন্য সরকার। আর সংস্কারের যে কথা আমরা বলছি এটা হচ্ছে রাষ্ট্রের সাথে সম্পর্কিত ব্যাপার। আপনার রাষ্ট্রটা ঠিক নাই, মেশিন সমস্ত কিছু কলকবজা নষ্ট হয়ে গেছে, এখন হচ্ছে আপনাকে এটা মেরামত করার জন্য কতগুলো জিনিস করতে হবে। এখন এখানে বিএনপির রেসপন্সটা হয় সাধারণত যে এটা তো নির্বাচিত সরকার এসে করবে। আর প্রশ্ন হচ্ছে যে সরকার অন্তর্বর্তী সরকার এবং গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে গঠিত সরকার, তার যে সময়কালটা ধরেন ডিসেম্বরেই নির্বাচন, তাহলে ডিসেম্বরের মাঝামাঝি সময় এই সরকার কী করবে? এটা তো সিম্পল একটা তত্ত্বাবধায়ক সরকার না, তাকে তো এই সংস্কারগুলো আপনাকে করতে দিতে হবে। এমনকি বিএনপি জাতীয় ঐক্যমত্য কমিশনে গিয়ে বলেছে যে কী সংস্কারে আমরা একমত হয়েছে ওগুলো আপনি এখনই করে ফেলেন। তার মানে এই সরকার কিছু সংস্কার করবে, অবশ্যই করবে। একটা জিনিস সে করতে পারবে না, সেটা হচ্ছে সংবিধান সংস্কারটা সে করতে পারবে না। সে সংবিধান সংস্কারের পথটা ক্লিয়ার করে দেবে। সংবিধান সংস্কারটা কীভাবে হবে, গণপরিষদে হবে, নেক্সট পার্লামেন্টে হবে নাকি গণভোট হবে, এই নিয়ে দলগুলোর মধ্যে দ্বিমত আছে। কিন্তু অন্যান্য যে সমস্ত সংস্কার, ধরেন পুলিশ সংস্কার, দুদক সংস্কার, মানে যেগুলো সংবিধান সম্পর্কিত না, সেই সংস্কারগুলো কিন্তু এই সরকার করে ফেলতে হবে। এবং আমরা বলেছি যে নির্বাচনের আগেই সংস্কার করতে হবে, কারণ নির্বাচিত সরকার আসলে তার দলীয় এজেন্ডার ভিত্তিতে ক্ষমতায় যাবে। আপনি একটা ইশতেহার দেখাবেন, প্রত্যেকটা দল যে ইশতেহারটা জনগণের কাছে সবচেয়ে কনভিন্সিং মনে হবে তাকে পাঠাবে, এবং আপনি গিয়ে ওই ইশতেহারটা বাস্তবায়ন করবেন। যেমন এই 31 দফা, এই 31 দফাটা আওয়ামী লীগ আমলের সময়ে করা, মানে সেই সময়কার প্রেক্ষাপটে। এবং সেখানে দেখবেন আপনি 7 নম্বর দফায় বলা আছে এখনকার নির্বাচন কমিশন যে আইনে পরিচালিত হয় এটা তারা সংশোধন করবে, প্রশাসনিক সংস্কার করবে, দুদক সংস্কার করবে, সংবিধান সংস্কার কমিশন করবে। এই সরকার যতগুলো কমিশন করেছে সবগুলোর কথা আগে বলা আছে। এখন প্রেক্ষাপট বিএনপি বলে রেখেছে। এখন কথা হচ্ছে যে আপনি এটা আমার কাছে মাঝখানে নির্বাচনের আগে এই সময়টুকু আছে, নির্বাচনের পরে কেন আমি এগুলো করতে যাব যেগুলো আমি এখন করতে পারি? তার মানে হচ্ছে এখন এই সংস্কার যেগুলো বিএনপি 31 দফায় বলেছে তার অন্তত 11-12টা জিনিস এখনই হয়ে যাচ্ছে। বিএনপিকে এই 31 দফাটাকেই বরং একটু সংস্কার করে আগামী নির্বাচনের জন্য নতুন একটা ইশতেহার করতে হবে। আর এই সরকার বিএনপির 31 দফার মধ্যে আছে এমন অনেকগুলো জিনিস নিজেই করে ফেলবে। যেমন খুব আশ্চর্যজনক ব্যাপার কিন্তু যে 31 দফার 7 নম্বর দফায় বলা আছে প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার আইন 2022 সংশোধন করা হবে। তখন জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির মহাসচিব তিনি কিন্তু এই আইনকে বলেছিলেন এটা বাকশালী আইন, এই কমিশন বাকশালী কমিশন। প্রত্যেকটা দল এটা বিরোধিতা করেছিল। তো এখন যে এই ইসির যে আজকের পরে এটা এখন অফিসিয়াল, এতদিন বলে এটা এনসিপির দাবি, আজকে মাননীয় মানে বিজ্ঞ আদালত মানে সর্বোচ্চ আদালত থেকে যখন বলা হয়েছে যে আপনারা কিভাবে আগামী নির্বাচনটা সুষ্ঠু করবেন আমরা বুঝতে পারছি না, তখন কিন্তু আপনাকে ইসি পুনর্গঠনে নির্বাচনের আগে করতেই হবে। ফলে এগুলো খুবই জেনুইন ইস্যু, যেগুলো আপনি পাশ কাটিয়ে শুধু নির্বাচনের কথা বললে হবে না। আবারও সামনে একটার কাছে আসছে যে কথাগুলো স্যার তুষার বলছে এটার তো অধিকাংশগুলো 31 দফায় আছে, আমিও 31 দফার কথাটা জানি, কিন্তু কিছু মৌলিক জায়গার থেকে বিএনপির দাবির যৌক্তিকতা বিএনপি তুলে ধরেছে যে এগুলোর 31 দফার সব আসলে এখন করা সম্ভব না, এটা নির্বাচিত সরকারের করা উচিত। আপনার কি মত, আপনি কি মনে করেন? অবশ্যই বিএনপি যে মতামত দিয়েছে সেটার সঙ্গে তো অবশ্যই আমি একমত, কিন্তু আমি খুবই ইন্টারেস্টিং লাগছে আমার কাছে এই জায়গাটা যে তিনি বললেন যে হচ্ছে বিএনপির 31 দফাকে সংস্কার করতে হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বারবারই কিন্তু বলছেন যে 31 দফাটা আরও লম্বাও হতে পারে। কেউ যদি মনে করেন যে এখানে কোনো জিনিস বাদ পড়েছে সেটাকে ইনক্লুড করার জন্য তিনি উপস্থাপন করেন এবং বিএনপি সেটাকে যদি দেখে যে সেটা যুক্তিযুক্ত তার দাবিটা, সেটাকে নতুন করে ইনক্লুড করা হবে। বিএনপি কি সংস্কার করবে কি করবে না তার 31 দফায় সেটা অন্য কেউ ডিকটেট করে তো দেওয়ার কিছু নেই। বিএনপি খুব ট্রান্সপারেন্ট ওয়েতে কিন্তু তার এই 31 দফা নিয়ে জনগণের দ্বারে দ্বারে যাচ্ছে। এখন উনি যেটা বললেন যে তারা কনভিন্সিং করে জনগণকে তারা নির্বাচনে ইশতেহার দিবে এবং নির্বাচনে এসে সেটা বাস্তবায়ন করবে, এটাই তো স্বাভাবিক প্রক্রিয়া, গণতন্ত্রে এটাই তো হওয়া উচিত। এখন জনগণ যদি কনভিন্স হয় এবং জনগণ যদি মনে করে যে বিএনপিকে তারা দায়িত্ব দেবে, তাহলে মানে সেখানে অন্য রাজনৈতিক দলের কি সমস্যা? জনগণই তো মূল, জনগণই তো সকল ক্ষমতার উৎস। তাহলে জনগণ যদি মনে করে যে আমার জন্য এই প্রতিনিধি আমার উপকারে আসবে বা এই প্রতিনিধি আমার দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নেবে, তাহলে সেই প্রতিনিধিকেই তো সে নির্বাচিত করবে। সেখানে অন্য রাজনৈতিক দলের তো সমস্যা থাকার কোনো মানে কারণ থাকতে পারে, এটা আমার বুঝে আসে না। মানে তারা এটা কী জন্য তারা বলছেন,
বা উনি যেটা বললেন যে হচ্ছে জনগণ কনভিন্সিং হয়ে তাহলে ওরা নির্বাচিত হলে তাহলে এটা নির্বাচিত হয়ে পরে তারা এটা করবে, এটা কেন মানে তারা করবে বা এটা এই সরকার করে ফেলবে না, কিছুটা তারা যেটা বলছে সংস্কারে তো যে কিছুটা কনফিউজড যে বিএনপি কি আসলে এই সব কিছু করবে কিনা। ডেফিনেটলি বিএনপি জনগণের সঙ্গে যা কমিটমেন্ট করবে নিশ্চয়ই তারা ক্ষমতায় এসে বা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে সেটা বাস্তবায়ন করার চেষ্টা করবে, এটা খুবই পরিষ্কার। এবং আমাদের নেতা তারেক রহমান তিনি বারবার বলছেন জনগণের সঙ্গে আমরা যে প্রতিজ্ঞা করব, যে প্রতিশ্রুতি দেব, সেটা অবশ্যই আমরা দায়িত্ব পেলে বাস্তবায়ন করব। ছোট্ট একটা বিরতি নিতে হচ্ছে। দর্শক আমাদের সঙ্গেই থাকুন, ছোট্ট একটা বিরতি নিচ্ছি, বিরতি থেকে ফিরে আবারও আলোচনায় যুক্ত হব। এর আগে আবারও জানিয়ে দেই, বাংলা বৈশাখী টেলিভিশনের পর্দার পাশাপাশি আমাদের এই অনুষ্ঠানটি ফেসবুক এবং ইউটিউবেও প্রচারিত হচ্ছে। আপনারা চাইলে সেখানে কমেন্টের মাধ্যমে আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন। দর্শক আবার স্বাগত ইস্পাহানি মির্জাপুর জিরা আওয়ারে। স্যার অর্থ সহ আপনার কাছে আসতে চাই দুটো বিষয়। একটি আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, এনসিপির আপনাদের দলের আহ্বায়ক, সেটি হলো যে নির্বাচনের জন্যই সংস্কার এবং বিচার প্রয়োজন। অর্থাৎ এই শহীদদের সঙ্গে তিনি আজকে মোহাম্মদপুরে দেখা করেন সূচনা কমিউনিটি সেন্টারে, সেখানে তিনি বলেছেন যে পরিকল্পনা রোডম্যাপ জাতির সামনে উপস্থাপনা করছে। আরেকটি বিষয়, সার্জিস আলম তিনি লালমনিরহাটে একটি কথা বলেছেন, এই বিষয়ে আমি শাম্মী আক্তারের কাছে আসবো, যে সার্বভৌমত্বের প্রশ্নে বিন্দু মাত্র আপোষ নয় এবং পুশিন এবং এই বিষয়গুলোকে সামনে তুলে ধরে এবং প্রয়োজনে আরও রক্ত দেব ভারতকে উদ্দেশ্য করে বলেছেন যে শেখ হাসিনা ভারতে আশ্রিত থাকবে ততদিন সেই দেশের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক স্বাভাবিক হবে না। ঠিক এই মুহূর্তে সার্জিস আলমের এই কথার নাহিদের কথা তো অবশ্যই বলবেন, নাহিদ ইসলামের কথা, উনি আহ্বায়ক, কিন্তু তার আগে সার্জিস আলম কেন এই কথাগুলো বলছেন? এই কথাটা বলেছেন কারণ 5 আগস্টের পর থেকে আমরা ভারতের ভূমিকা দেখতে পাচ্ছি বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য, বাংলাদেশের গণ অভ্যুত্থানকে প্রশ্নবিদ্ধ করার জন্য হেন কোনো কাজ নাই ভারত করছে না দেশের বাইরে, সারা পৃথিবীতে এবং বাংলাদেশেও তারা তাদের এজেন্ডা দিয়ে নানা ধরনের অস্থিতিশীল পরিবেশ, উস্কানিমূলক পরিবেশ তৈরি করে রাখছে। সম্প্রতি তারা পুশিন করছে প্রতিদিন বাংলাদেশে তাদের নাগরিকদের, গুজরাট থেকে ধরে এনে পুশিন করছে এবং এগুলো চরম উস্কানিমূলক, মানে তারা এটা একটা টেস্ট করছে বাংলাদেশের প্রতিক্রিয়াটা কী হয়। তারপর তারা আরও তাদের যেহেতু তারা সর্বসম্প্রতি আরও কিছু কালাকানুন করেছে নিজেদের দেশের মুসলমানদেরকে দ্বিতীয় শ্রেণীর নাগরিক বানানোর জন্য, ফলে তারা বাংলাদেশকে এরকম পুশিন করে এক ধরনের উস্কানি দিয়ে যুদ্ধে জড়াতে চাচ্ছে বলে আমার কাছে অন্তত মনে হচ্ছে, নাহলে এই ধরনের উস্কানির কোনো মানে নাই। এমনকি এই কোইন্সিডেন্টালি লালমনিরহাটে আমাদের একটা পুরনো বিমান ঘাঁটি আছে, তো সেখানে একটা সরকার সম্ভবত একটা কোনো ট্রেনিং বা কিছু একটা করতে চাচ্ছে। ভারতীয় সেনাপ্রধান বলেছেন যে আমরা এটা স্ট্রাইক করে এটাকে বন্ধ করে দেবো, আমাদের এটা স্ট্রাইক করতে খুব বেশি সময় লাগবে না এরকম। তার মানে এটা তো পরিষ্কার আর অফিসিয়াল, তাদের ওই মানে ব্যাঙের ছাতা মিডিয়া, ইউটিউব মিডিয়া থেকে না, তাদের একেবারে খুব গুরুত্বপূর্ণ সামরিক ব্যক্তিত্বের পজিশন থেকে কথা আসছে যে বাংলাদেশকে তারা উড়িয়ে দেবেন এবং এই ধরনের মানে একটা, এবং আপনি জানেন যে আমাদের সীমান্তে কিন্তু তারা নানা ধরনের বাড়াচ্ছে, তাদের সামরিক তৎপরতা বাড়াচ্ছে। এই কারণেই বলা হচ্ছে যে বাংলাদেশের এই যে 5 আগস্টের পরের এই পরিস্থিতিটা ভারত তো ভালোভাবে মেনে নেয় নাই, মেনে না নিয়ে তারা হচ্ছে এখন একদিকে এইগুলো করছে, অন্যদিকে আজকেও দেখবেন তাদের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছেন যে দ্রুততম সময়ের মধ্যে বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষা পূরণের জন্য দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন করা দরকার। এখন একটু ভেবে দেখেন কি অদ্ভুত, বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষা পূরণের জন্য ভারত বলতেছে বাংলাদেশে দ্রুত নির্বাচন দেওয়ার জন্য, ঠিক আছে, এবং অন্তর্ভুক্তিমূলক, যার মানে হচ্ছে আসলে তারা বলতে চাচ্ছে যে আওয়ামী লীগকে নিয়ে নির্বাচন করতে হবে। এই একই ভারত 24-এর 7 জানুয়ারির আগে যখন বিএনপি সহ অন্যান্য দল নির্বাচনের দাবিতে আন্দোলনে ছিল, তখন তারা বলেছে বাংলাদেশে নির্বাচন দিলে ইসলামিক মৌলবাদীরা ক্ষমতায় আসবে। তো 7 মাসের মধ্যে কি হলো যে তারা এখন এত নির্বাচনের জন্য, যে ইউনূস সরকার নির্বাচন দেয় না কেন, ইউনূস সরকারের কি এই সমস্ত কথা তারা বলছে, এর মানে হচ্ছে তারা বাংলাদেশে এখন এখানেই আসে নাহিদ ইসলামের কথাটা, যে সুষ্ঠু নির্বাচনের জন্যই মানে কিছু সংস্কার দরকার। বাংলাদেশে এখন ভারত সংস্কার হতে দিতে চায় না, তারা চায় পুরনো ব্যবস্থাটা থেকে যাবে, থেকে জাস্ট নির্বাচনের মধ্যে দিয়ে একটা ক্ষমতা হস্তান্তর করে তারা কোনোভাবে এই রাষ্ট্র সংস্কার এটাকে ঠেকাবে। এবং ওইখানেই আপনার এই যে নাহিদ ইসলামের কথাটা, যে সে বলেছেন যে তিনি বলেছেন যে এই মানে একটা যদি আমরা সুষ্ঠু নির্বাচন করতে চাই, শুধু নির্বাচন তো না, আপনাকে একটা সুষ্ঠু নির্বাচন করতে হবে এবং সুষ্ঠু নির্বাচনের জন্য ওই যে স্বাধীন যে প্রতিষ্ঠানগুলো লাগে, জনপ্রশাসন, পুলিশ, নির্বাচন কমিশন, মাঠ প্রশাসন, এগুলোর খুব গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। তারা তো বিগত 15 বছরে আপনি নিরপেক্ষ নজির দূরে থাক, তাদের দক্ষতা আছে কিনা, স্কিল, মিনিমাম ইনস্টিটিউশনাল স্কিল আছে কিনা, এটা তো আমরা দেখার সুযোগ পাইনি। গত 15 বছরে তারা কোনো নির্বাচন করে নাই বাংলাদেশে। এই জন্যই হচ্ছে এই সংস্কারগুলো এই টাইমের মধ্যেই, সংস্কারের কথা বললেই এখন ধরে নেওয়া হচ্ছে যে
অনন্তকাল না, এই সময়ের মধ্যেই, যে সময়কালটা এসছে এর মধ্যে এই সংস্কারগুলো করতে হবে, করে আপনাকে সুষ্ঠু নির্বাচনের দিকে যেতে হবে। এবং ভারতের যে চক্রান্ত বাংলাদেশকে আবারও আগের মতো একটা ভঙ্গুর দেশ হিসেবে রাখতে চাওয়া, তাদের নতজানু রাষ্ট্র না, তাদের নতজানু একটা রাষ্ট্র রাখতে চাওয়া, মানে রাষ্ট্র বলছেন আপনি, রাষ্ট্র হিসেবে দাঁড়াতে দিতে চায় না ভারত বাংলাদেশকে। কারণ এটা একটা নজির হয়ে থাকবে, কিন্তু যেটা আহমদ সাবা বলেছিলেন, বাংলাদেশ হচ্ছে পুরো দক্ষিণ এশিয়ার নিপীড়িত জনগোষ্ঠীর জন্য একটা মডেল। এই মডেলটা যেন বাংলাদেশ না হতে পারে, এই জন্যই ভারত কিন্তু এখন, যে কারণে তারা 7 জানুয়ারির আগে নির্বাচনের বিরোধিতা করেছে, কারণ তখন নির্বাচনটা আপনি আদায় করতে পারলে, সুষ্ঠু নির্বাচন আদায় করতে পারলে এটা হতো একটা স্টেপ ডেমোক্রেসির দিকে। এখন তারা সংস্কার বাদ দিয়ে নির্বাচন ওই একই কারণে যেতে চায়, মানে তাদের যে লার্জার বাংলাদেশ নিয়ে প্রকল্প, সেটা তারা কিন্তু সেখানে কনসিস্টেন্ট আছে। ফলে এই জন্যই আমাদের সকল রাজনৈতিক দলকে নিজেদের মধ্যে মানে যতই আমাদের থাকুক, প্রতিদ্বন্দ্বিতা কিংবা সমালোচনা, পাল্টা সমালোচনা থাকুক, ভারতের প্রশ্নে, ভারতের প্রশ্নে, আমাদের দেশের প্রশ্নে, আমাদের রাষ্ট্রের প্রশ্নে, যেটা গতকালকে জনাব তারেক রহমান বলেছেন যে সবার আগে বাংলাদেশ, এটা যেন আমরা সবাই বাস্তবায়ন করতে পারি। সেটা সামনে একটা যে আমরা ভারতের কথা আসতে চাইনি, কিন্তু তারপরেও আলোচনায় ভারতের প্রসঙ্গ চলে আসলো। আপনার মতামতের জায়গা কি? আপনি গেল নির্বাচনগুলোতে দেখেছেন যে কিভাবে তাদের স্বরাষ্ট্র পররাষ্ট্র মন্ত্রীরা চলে আসতেন, সুষমা স্বরাজ চলে আসতেন, সুজাতা সিং চলে আসতেন নির্বাচনের আগে। সেই জায়গাগুলো নিশ্চয়ই, হঠাৎ করে ভারতের এখন বাংলাদেশের নির্বাচন নিয়ে এত চিন্তা কেন? বাংলাদেশের নির্বাচন নিয়ে বাংলাদেশের মানুষ চাইবে, ঠিক আছে, কিন্তু ভারত হঠাৎ করে চাচ্ছে। এটা অনেকটা কুমিরের মায়াকান্নার মতন, কারণ সুজাতা সিংরা তখন তো ডিকটেট করেছেন যে কিভাবে বিএনপিকে একদম মানে নির্বাচন ব্যবস্থা থেকে সরিয়ে রাখা যায় বা অন্য রাজনৈতিক দলগুলোকে সরিয়ে রাখা যায়, এবং তাদের মুদ্রা কথা ছিল যে এখানে আওয়ামী লীগের একটা রাজতন্ত্র কায়েম করা যায়। এই ধরনের মানে নির্বাচনের নামে প্রহসনই এগুলো হয়েছে, মানুষের অধিকার তো প্রতিষ্ঠা হয়নি, এগুলো তারা করেছেন। এখন যেটা তারা করছেন সেটা অবশ্যই কুমিরের মায়াকান্না। কিন্তু আমি যে কথাটা বলতে চাই, নির্বাচন চাওয়াটা কি অপরাধ নাকি? এবং উনি যেটা বললেন যে সংস্কার বললেই বোঝা যায় যে অনন্তকাল সংস্কার, আমরা দেখছি যে এখন যে উপদেষ্টারা আছেন, যেমন ধরেন এই যে আপনার স্থানীয় সরকার উপদেষ্টা, হ্যাঁ, ওনার কি বলে, ওনার এপিএস কত করেছে, 311 কোটি টাকার মতন দুর্নীতি করেছে গত মাসে। তাহলে তখন শেখ হাসিনার কাজের ছেলে যেটা ছিল মহিউদ্দিন, সে করে মহিউদ্দিন জাহাঙ্গীর, সে করেছে 400 কোটি টাকা 15 বা 17 বছরে। আর এখানে এসে দেখা যাচ্ছে যে আপনার গত 9 মাসে আপনার 311 কোটি টাকা। তাহলে এই যে সময়ের ব্যবধানে এই যে এত বড় দুর্নীতি তৈরি হয়েছে, সেখানে আপনারা কি কোনো সংস্কার স্টার্ট করেছেন নাকি নির্বাচনের জন্য, নির্বাচন অনুষ্ঠানের জন্য? সেগুলো কি আপনারা চিন্তা করছেন, নাকি কারাপশনে ডুবে যাচ্ছেন আপনারা? এই যে কারাপশনগুলো হচ্ছে, এবং এখনো পর্যন্ত উনি বহাল আছেন, এবং ওনার ভিতরে এই অনুভূতি নেই যে আমার আসলে এই লজ্জায় তো আমার পদত্যাগ করা উচিত। জুলাই অভ্যুত্থানের স্পিরিট কি এটা? এবং জুলাই অভ্যুত্থানের স্পিরিট কি এটা যে ওখানে যারা ইনজিওর্ড হয়েছিল, যারা এখন বিভিন্ন হসপিটালে বসে কাতরাচ্ছে, 4 জন ইতিমধ্যে যে চক্ষু ইনস্টিটিউটে তারা বিষপানে আত্মহত্যা করতে চেয়েছিল, সেখানে তারেক রহমান গিয়ে, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তাদের পাশে গিয়ে দাঁড়িয়েছেন। তাহলে জুলাই অভ্যুত্থানের এই স্পিরিট বলে বলে তারা মুখে বলছেন, কিন্তু কার্যত কি তারা এখানে বিশ্বাস করছেন? তাদের হৃদয়ে কি সেই স্পিরিটটা আছে? এবং জুলাইয়ের স্পিরিটটা কি শুধুমাত্র মানে এনসিপির মানে তারাই একমাত্র স্টেক হোল্ডার? এখানে কি বাংলাদেশের সকল মানুষ একীভূত হয়নি? সকল মানুষ কি এই নৈরাজ্যের বিরুদ্ধে তারা মানে একীভূত হয়ে এই রাস্তায় নামেনি, এই স্বৈরাচারের বিরুদ্ধে নামেনি? নেমেছে। তাহলে তারা যেটা বলছেন যে জুলাইয়ের স্পিরিট তো সকল মানুষের জন্য হওয়া উচিত, অবভিয়াসলি বাংলাদেশের মানুষের জন্য হওয়া উচিত। বাংলাদেশই তো সবার আগে। আমাদের নেতা কালকে স্লোগান দিয়েছেন, দিল্লি নয়, পিন্ডি নয়, নয় অন্য কোনো দেশ, সবার আগে বাংলাদেশ। আমরা বাংলাদেশের স্বার্থটাকে আগে দেখবো, এটাই তো স্বাভাবিক। এখন ভারত যতই মায়াকান্না করুক না কেন নির্বাচন নিয়ে, সেটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। আমাদের মাথা ব্যথা এই জায়গাটায় যে বাংলাদেশের মানুষ 17 বছর ধরে তাদের অধিকার প্রয়োগ করতে পারছে না, তাদের ভোটাধিকার। সেই ভোটাধিকার তারা যেন একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে এবং অবশ্যই একটি সেরা নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের মানুষ আগে যেরকম উৎসবের মতন করে ভোট দিতে যেতেন, সেভাবে যে তাদের ভোটাধিকারটা প্রয়োগ করবেন। উনি বললেন যে অনেক বিনয়ের সঙ্গে উনি দ্বিমত পোষণ করেছিলেন যে অনির্বাচিত সরকার বলতে উনি নারাজ। জনগণ দ্বারা মানে এটা জনগণ দ্বারা, হ্যাঁ, পিপলস উইল এটা বলার চেষ্টা করেছেন। পিপলস উইল যতই হোক না কেন, আপনি তাকে নির্বাচিত সরকার বলতে পারেন না। নির্বাচিত হতে হলে জনগণের ম্যান্ডেট নিতে হবে আপনাকে, জনগণের ভোটের মাধ্যমে আপনাকে নির্বাচিত হতে হবে। জনগণ কি ভোট দিয়েছে?
ভোট দিয়ে নির্বাচিত করেছে? ভোট দিয়ে তো নির্বাচিত করেনি। একটা অভ্যুত্থানের পরবর্তীতে মানুষ তাকে সমর্থন দিয়েছে, রাজনৈতিক দলগুলো তাকে সমর্থন দিয়েছে, সেটাকে আপনি তো এইভাবে মানে নির্বাচিত বলতে পারেন না। তাহলে আমরা একটা নির্বাচন চাইছি, এই নির্বাচনটা তো বাংলাদেশের গণমানুষের আকাঙ্ক্ষা। গত 17 বছর ধরে মানুষ ভোট দিতে পারছে না। আপনি এখন এসে আপনি মানে সংস্কারের নাম করে আপনি ডে বাই ডে আপনি অন্যদিকে চলে যাচ্ছেন। আপনি আপনার যারা করাপশনে মানে যুক্ত হয়ে যাচ্ছেন তাদের বিরুদ্ধে আপনি কোনো ব্যবস্থা নিচ্ছেন না। আমরা তো কার্যত সেগুলো দেখতে পাচ্ছি না। এবং আপনি বিএনপি যেখানে দাবি করেছিল যে উপদেষ্টাদের পদত্যাগ দাবি করেছিল, কিন্তু বিএনপি যখন প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করতে গেল, যার পদত্যাগ দাবি করলো তাকে এনে আপনি বিএনপির সঙ্গে বসিয়ে রাখলেন। এবং এতগুলো সিনিয়র মানুষ গেলেন, যার পদত্যাগ বিএনপি দাবি করলো তাকে এনে আপনি, তাহলে কার্যত আপনি কি বিএনপিকে চ্যালেঞ্জ ছুড়ে দিতে চাইছেন? বিএনপি এই সরকারকে সমর্থন দিয়েছে, বিএনপির এই সমর্থনকে কি আপনি দুর্বলতা মনে করছেন? বিএনপি কি অনন্তকাল আপনাকে সমর্থন দিয়ে যাবে যে আপনি অনন্তকাল অনির্বাচিতভাবে এখানে যা খুশি তা করে যাবেন? আপনি সর্বজন শ্রদ্ধেয়, বিএনপি আপনার জন্য সর্বোচ্চ পদক্ষেপ নিয়েছে। আমি যেই পার্লামেন্টে ছিলাম, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ডক্টর ইউনূসের পক্ষে এত চমৎকার বক্তব্য করেছেন তার পক্ষ নিয়ে। তখন তো শেখ হাসিনা তাকে সুৎখোর বলছিল, এটা বলছিল, ওটা বলছিল। দেশনেত্রী বেগম খালেদা জিয়া তার পক্ষে কিন্তু শক্তিশালী মানে অবস্থান নিয়েছিলেন, তার পক্ষে বক্তব্য দিয়েছেন। অবভিয়াসলি একজন নোবেল লরিয়েট তো প্রতিদিন তৈরি হয় না, তাই না? শতবর্ষে একজন নোবেল লরিয়েট তৈরি হয়। তো উনি সর্বজন শ্রদ্ধেয় মানুষ, তো ওনার কাছে সকল রাজনৈতিক দল সমানভাবে গ্রহণযোগ্য হবে, এটাই তো হওয়া উচিত। তো উনি দেখা যাচ্ছে যে উনি এই যে কি বলে, অনেকে দুষ্ট লোকেরা বলে যে এটা নাকি চিলড্রেন পার্টি। এই চিলড্রেন পার্টি যাদের এখনো নিবন্ধন হয়নি তাদের কি এত গুরুত্ব দিচ্ছেন, কিন্তু অন্যান্য রাজনৈতিক দলকে উনি মাঝে মাঝেই দেখি যে মানে 4 দিন 6 দিন চলে যায়, অ্যাপয়েন্টমেন্টও পায় না, মানে অনেকটা ইগনোরের তালিকায় ফেলে দিচ্ছেন। এটা কি হওয়া উচিত? এতে কি বহুদলীয় গণতন্ত্র মানে আপনার প্রস্ফুটিত হবে? হবে না। এই জন্যই দেশটিতে বলেছেন যে বাধাগ্রস্ত হচ্ছে। আমি ছোট্ট একটা বিরতি নিতে হচ্ছে। দর্শক আমাদের সঙ্গেই থাকুন, ছোট্ট একটা বিরতির পরে আবার অনুষ্ঠানে যুক্ত হচ্ছে। আবার স্বাগত ইস্পাহানি মির্জাপুর। আমাদের আজকের বিষয় নির্বাচনের দিনক্ষণ ও প্রাসঙ্গিক বিষয়। আমাদের সঙ্গে রয়েছেন বিএনপির সাবেক সংসদ সদস্য শাম্মী আক্তার এবং জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার। সারোয়ার তুষার, আপনার কাছে যেতে চাই যে কথাটি আমরা বিরতিতে যাবার আগে শেষ করেছিলেন শাম্মী আক্তার, যে বিএনপির সমর্থনকে কি দুর্বলতা ভাবছে কিনা সরকার, আপনার কি মনে হয়? না, অন্য দিক থেকেও বলা যাবে যে বিএনপি অনেক ক্ষেত্রে নিজেকে ওভার এস্টিমেট করছে। ঠিক আছে, বিএনপির এই সময়, এটা আমার নিজের ব্যক্তিগত বক্তব্য, এই সরকারকে সমর্থন করা ছাড়া বিএনপির অন্য কোনো অপশন নাই। কারণ এই সরকারের সাথে জনগণ আছে, এবং যে ম্যান্ডেটের কথাটা আপা বলেছেন, শুধুমাত্র নির্বাচনের ভোট ম্যান্ডেট না। যেমন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এসে তো না ইগনোর করছি না, আমি বলছি যে ম্যান্ডেটে আরও অনেকগুলো উপায় আছে। এই গণ অভ্যুত্থানই একটা ম্যান্ডেট, এবং তারপরে আবার এই সরকার প্রত্যেকটা কাজ করার ক্ষেত্রে জনগণের সমর্থন তার সাথে আছে কিনা সেটা যাচাই করা তার কর্তব্য। তো আসেন, আমরা যদি ম্যান্ডেট নিয়ে, সরকারের ম্যান্ডেট নিয়ে আমাদের যদি শঙ্কা থাকে, তাহলে আমরা একটা খুব সহজ কাজ করতে পারি, যেটা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আজকে তার শাহাদাত বার্ষিকী, আমরা তাকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি, তিনি এসে যেটা করেছেন, আসেন আমরা সেটা করি। সেটা হচ্ছে যে এই সরকার ডিসেম্বর আর জুন নিয়ে হচ্ছে না, তা আসেন আমরা জিজ্ঞেস করি যে সংস্কার করার দুটো প্রশ্ন নিয়ে আমরা গণভোটে যাই। সংস্কার করা ম্যান্ডেট এই সরকার আছে কিনা, জনগণ কি মনে করে। 2 হচ্ছে ডিসেম্বর আর জুন জনগণ কখন চায়, সিম্পল। তাহলে ম্যান্ডেটের আবার যে ম্যান্ডেট নিয়ে যে এখন যে আমাদের কথা বলতে হচ্ছে, ম্যান্ডেট নিয়ে আর কথা বলতে হবে না। সংস্কার নিয়ে তো কোনো দ্বিমত বিএনপি করেনি। হ্যাঁ, না, কিন্তু যে আপনি যে বলছেন যে ম্যান্ডেট নাই, সংস্কার করে আপনি নির্বাচন দিন, মানে ম্যান্ডেট যাচাইয়ের একমাত্র পদ্ধতি যে ভোটের কথা বলছেন, ঠিক আছে, গণভোট একটা ভোট, আসেন আমরা গণভোটে যাই, মানে যে যেতে হবে হয়তো সেই যেদিকে পরিস্থিতি যাচ্ছে। ভুল ব্যাখ্যা করছেন। আমি বলেছি যে জনগণের ম্যান্ডেট নিয়ে যে সরকারটি, সেটি নির্বাচিত সরকার, আপনি সেটাকে ইগনোর করেন কি? না, ইগনোর করছি না, আমি শুধু আপনার সাথে আপনি বলবেন, আপনি যদি ভোটের মাধ্যমে নির্বাচিত হন তাহলে আপনাকে ঠিক আছে, অনির্বাচিত আপনি মনে করতে পারেন, আমরা এটাকে অনির্বাচিত সরকার মনে করি না, এবং কেন করি না সেটা আমি আগে বলেছি, রিপিট করব না। এখন কথা হচ্ছে যে ধরেন এই যে আপা দুষ্টু লোকেদের রেফারেন্স দিলেন, চিলড্রেন্স পার্টি, দুষ্টু লোকেরা এটাও বলে যে বিএনপির যারা শীর্ষ নেতৃত্ব তারা আসলে অনেক বেশি বার্ধক্যের পীড়ায় জর্জরিত। তা আমরা তো সেগুলো নিয়ে, যেমন ধরেন দুদু সাহেব কয়েকদিন যে কথাগুলো বলেছেন, ঠিক আছে, কালকে ঢাকা শহরে জড়ো হলো, তারা কি বার্ধক্যে জর্জরিত? সবাই কথা হচ্ছে যখন দুদু সাহেব গত 3-4 দিন ধরে যে সমস্ত কথা বলছেন, এত চূড়ান্ত অভব্য কথা কোনো দলের শীর্ষ নেতৃত্ব বলতে পারে না। আমরা কিন্তু কোনো পদক্ষেপ দেখি না তার বিরুদ্ধে। 3টা গর্হিত রিমার্কস উনি করেছেন। একটা হচ্ছে, যেটা আমি উচ্চারণ করতে চাই না, প্রথম দিনে বললেন যে বঙ্গোপসাগর পাঠিয়ে দেবেন, দ্বিতীয়ত বললেন যে ভেসে যাবেন, এবং কি করে ভেসে যাবেন আপনারা শুনেছেন, আমি এটা রিপিট করবো না। দ্বিতীয়ত উনি বললেন যে ওই কি নাহিদ কি ডক্টর ইউনূসের বেডরুমে যায়,
এবং তখন তার স্ত্রী কোথায় থাকে আমি চিন্তা করি, এই ধরনের মন্তব্য, এটা খুবই যৌনাত্মক এবং খুব অশ্লীল মন্তব্য। আচ্ছা, এটা আমি তৃতীয়ত হচ্ছে, আমি শুনিনি, আপনি কোথায় শুনেছেন আমি জানি না, ইট ইজ ভাইরাল, আপনি হয়তো খেয়াল করেননি। থার্ড হচ্ছে উনি আজকে বলেছেন যে আমরাই নির্বাচনের তারিখ ঘোষণা করে দিয়ে দেব। তার মানে কি আপনি তো তার মানে এই সরকারকে মানতেছেন না। আপনি নির্বাচন ঘোষণা করে দিবেন, আপনি পোলিং এজেন্ট দিবেন, আপনি রিটার্নিং অফিসার দিবেন, আপনি নির্বাচন কমিশন নিয়োগ করবেন, আপনি একটা নির্বাচন করে ফেলবেন। এইখানেই কিন্তু ভয়টা আসে। আজকে দুদু সাহেবের যে অ্যাটিটিউড দেখা গেল, এই কারণে আমরা বলছি সুষ্ঠু নির্বাচনের আগে কিছু প্রিকশন দরকার। নির্বাচন তো অবশ্যই হবে, নির্বাচন ছাড়া অন্য কোনো পথ তো নাই, কিন্তু এই যে মনোভাবটা আমরাই নির্বাচন করে ফেলবো, স্থানীয় পর্যায়ে বিভিন্ন জায়গায় কিন্তু আমরা যখন যাই শুনতে পাচ্ছি বিএনপি নেতাকর্মীরা এগুলো বলতেছে, যদিও এটা তাদের দলের শীর্ষস্থানীয় লোকেদের মন্তব্য না, কিন্তু আপাতত একটু আগে ওই মাঠে যারা কালকে তরুণরা এসে তাদের রেফারেন্স দিয়েছেন, তারা কি বলে বেড়াচ্ছে? তারা বলে বেড়াচ্ছে যে আমরা ভোট কেন্দ্রগুলো এবার ভোট নিয়ে চিন্তা করি না, ভোট কেন্দ্র এবার আমরা দেখবো, আমরা পাহারা দিব, আমরা আমি এরকম কথা শুনি, আমি ওখানে গিয়েছি ভাই, আমরা তো যাচ্ছি, আমাদের দলের ইনস্ট্রাকশন তো এটা না। অবশ্যই আপনার দলের ইনস্ট্রাকশন এটা না, আমি বলিনি এটা, আমি বলছি যে এটা এরকম কথা শোনা যাচ্ছে। আপনি বরং এইটা বলেন যে আপনার যারা মানে দুর্নীতিতে ইতিমধ্যে যারা নাম লিখিয়েছে তাদের ব্যাপারে আপনারা কি ব্যবস্থা? আমাদেরকে দুর্নীতিতে এই যে সরকারের এই যে উপদেষ্টা আপনাদের জুলাইয়ের স্পিরিটের অংশ, তো সে তো জুলাইয়ের বাইরে না, জুলাইয়ের স্পিরিট না হলে সে তো এই সরকারই যেতে পারতো না, তাই না? সরকারটা সরকারের ব্যাপার, কিন্তু প্রতিদিন বিএনপির আপনি যদি এখন বলেন তাহলে বিএনপি গত 7-8 মাসে যে ধরনের চাঁদাবাজি, লুটপাট এবং খুন খারাপ ইত্যাদি লিপ্ত হয়েছে, তাহলে সেগুলোর রেফারেন্স আমাদের দিতে দেখুন। আপনার এনসিপির 24 তারিখের পরে, এই যে আপনার হচ্ছে 5ই আগস্টের পরে এনসিপির কয়জন মারা গেছে, অথচ আমি ভুরি ভুরি প্রমাণ দিতে পারবো যে বিএনপির বহু লোক ইতিমধ্যে কিন্তু হত্যা হয়েছে। আপনি ধারাবাহিকভাবে চাঁদাবাজির কথা বলছেন, অথচ এনসিপি চিঠি দিয়ে চাঁদাবাজি করছে, চিঠি দিয়ে চাঁদাবাজি করছে। বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠান তারা চিঠি দিয়ে বলে যে আমাদের ডোনেশন। দেখেন, জামাত নিলে হবে কি হাদিয়া, আর এনসিপি নিলে হবে ডোনেশন, আর বিএনপি নিলে হয়ে যায় চাঁদাবাজি। বুঝতে পারছেন? এটা হলো তাদের তিনটা টার্মস, একটা হাদিয়া, একটা ডোনেশন। আপনি যে বলেছেন বিএনপি, আপনারা যে দল চালাচ্ছেন কোথা থেকে পাচ্ছেন? আলাদিনের আশ্চর্য চেরাগ পেয়েছেন, এবং ক্ষমতার চেয়ার একখান, বাংলাদেশে এমন একখান চেয়ার, নির্বাচিতই হোক আর অনির্বাচিতই হোক, আপনি কিন্তু আমার কথা বলার সময় বারবার তো ভাই আপনি একটা টপিক নিয়ে আসছেন, এখানে দুদুভাই নিয়ে তো কথা হয়নি না। আপনিও তো আমাদের অনেকগুলো বিষয় নিয়ে এসেছেন, তখন কিন্তু আমি চুপ থেকেছি এবং আপনার কথা শেষে আমি উত্তর দিয়েছি। আচ্ছা, আমরা একটু স্যার আপনার কাছে যাই, আপা আপনার কাছে। আমিও যেটা বলবো আপনি উত্তর দেবেন, অবশ্যই দিবেন, কিন্তু আমার কথা মাঝখানে দিলে তো অনেকগুলো প্রসঙ্গ লাভ নাই। এই যে হত্যাকাণ্ডের কথা বললেন যে বিএনপি নেতাকর্মী হত্যাকাণ্ডের শিকার হচ্ছে, নিজেদের অন্তর্কোন্দলেই 70 জন খুন হয়েছে। না, অন্তর্কোন্দলে এখন কি বলেন আপনি? এটা যদি আপনি পত্রপত্রিকার রিপোর্ট যদি আপনি অস্বীকার করেন তাহলে তো কিছু বলা যাবে না। যেমন ধরেন ফরিদপুরে শামা ওবায়েদ আপার গ্রুপ এবং বাবুল ভাইয়ের গ্রুপ, এই যে হত্যাকাণ্ডে সেপ্টেম্বর মাসে একজন নিহত হয়েছে, তো এটা কি অন্তর্কোন্দলে না? এবং তারপরে তো বিএনপি পদক্ষেপও নিয়েছিল, আবার অন্য যাই অনেক কিছু হয়েছে, এবং সারা দেশে এগুলো ঘটতেছে, প্রতিদিন ঘটতেছে। এগুলো পত্রিকার নিউজ ছাড়া আমরা কথা বলবো না। তো এখন কথাটা হচ্ছে এইভাবে পাল্টাপাল্টি দোষারোপ করে লাভ নাই। আমরা একটা রোডম্যাপকে আপহোল্ড করতেছি, দ্যাট ইজ আপনি সংস্কার হবে এবং সংস্কার পর নির্বাচন হবে, এবং সেটা এই জুনের মধ্যেই হবে। যদি এই বিষয়ে ঐক্যমত্যে না আসা যায়, যেটা জাতীয় ঐক্যমত্য কমিশনের প্রফেসর আলী রিয়াজ অলরেডি একটা হিন্টস দিয়েছেন যে আমরা বাংলাদেশ স্ট্যাটিস্টিক্স ব্যুরোর মধ্য দিয়ে জনমত জরিপ করব, সংস্কারের কোন কোন ব্যাপারগুলো জনগণ চায়। তাই আমি মনে করি যে নির্বাচনের ডেট নিয়ে যদি কোনো কনফিউশন থাকে তাহলে ইউ মাস্ট গো টু জনগণ। মানে যখন পয়েন্ট অফ নো রিটার্নে থাকে বিভিন্ন পক্ষ, তখন আর উপায় কি? আপনাকে তো এখন বিএনপি যেহেতু জনগণের ভোটে ক্ষমতা যেতে চায়, তাহলে জনগণের সিদ্ধান্তটা তাকে তো আমলে নিতে হবে। মানে জনগণ এই মুহূর্তে কী চাচ্ছে? এমনিতে তো 4-5 থেকে আমরা গুঞ্জন শুনতে পাচ্ছি যে না, এই মুহূর্তে আমরা ইলেকশন চাচ্ছি না, আমরা চাচ্ছি হচ্ছে সংস্কার। স্বতঃস্ফূর্তভাবে মানুষ এটা বলছে, স্বতঃস্ফূর্তভাবে মানুষ নানাভাবে বলছে। এখন আমি ধরে নিলাম যে এটা স্বতঃস্ফূর্ত মন্তব্য কোথাও কোথাও আছে এবং জনগণ বিপুলভাবে ইলেকশন চায়। হ্যাঁ, আমি ধরে নিলাম। তাহলে সেটা আমরা যাচাই করি। আমি যাচাই করতে তো অসুবিধা নেই। যাচাই করে জনগণ যদি বলে ডিসেম্বর না, এই জুনে ইলেকশন দেন, ঈদের পরে দিয়ে দেন, তাহলে ঈদের পরে হবে, অসুবিধা নেই। বিএনপি তো ঈদের পরে নির্বাচন চায়নি, এবং বিএনপি এটাও বলেনি যে বিএনপি সংস্কার চায় না। বিএনপি বলেছে সংস্কার চায়। বিএনপি বলেছে যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে হবে এবং এর মধ্যেই সংস্কারগুলো করতে হবে। বিচার কার্য শুরু করবে। বিচার কার্য এখন মনে করেন ট্রায়াল হয়ে সাক্ষী সুবুত দিতে দিতে এই যে মানে একটা লম্বা প্রসেস তো এটা, তো সেটা যে যখন আপনার ফাঁসির আদেশ কার্যকর হয় এর মধ্যে দেখা গেল যে 10 বছর চলে গেল। এখন 10 বছর কি অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় থাকবে নাকি? তার মানে হচ্ছে অন্তর্বর্তীকালীন এই সংস্কার প্রক্রিয়া শুরু করে যাবে, পরবর্তী নির্বাচিত সরকার এসে সেই প্রক্রিয়াটাকে সম্পন্ন করবে। আচ্ছা, জনগণ যদি বিএনপিকে পছন্দ না করে জনগণ ভোট দেবে না, তা নিয়ে অন্য রাজনৈতিক দলগুলোর মাথা ব্যথা কেন যে বিএনপি কেন নির্বাচন চাইছে, এই সময়ের মধ্যে নির্বাচন দেওয়া যাবে না? এটার কারণটা কি? বিএনপিকে যদি জনগণ পছন্দ না করে, বিএনপি যদি চাঁদাবাজি করে, বিএনপি যদি খারাপ লোক হয়, তাহলে বিএনপিকে তো মানুষই পছন্দ করবে না, বিএনপিকে মানুষই নির্বাচিত করবে না। তাহলে সেই নির্বাচনটাই তো আমরা চাইছি।
এখানে ধানাই ফানাই করে তো কোনো লাভ নাই। এখানে আপনি যদি বলেন যে এখানে এখন গণভোট চান, এটা চান, ওইটা চান, এটার তো দরকার নেই। আমরা দীর্ঘ 17 বছর কিসের জন্য লড়াই করেছি? একটি সুষ্ঠু নির্বাচনের জন্য লড়াই করেছি, একটি সেই নির্বাচনের জন্য লড়াই করেছি যে নির্বাচনে সকল রাজনৈতিক দল অংশগ্রহণ করবে এবং জনগণ নির্ভয়ে নির্বিঘ্নে ভোট কেন্দ্রে যেয়ে তার ভোটাধিকার প্রয়োগ করবে। সেই জায়গায় ওনাদের আপত্তি কেন? জনগণ যদি বিএনপিকে পছন্দ না করে দেবে না ভোট, বিএনপি পাবে না রাষ্ট্র পরিচালনার দায়িত্ব। সেই মাথা ব্যথা তো অন্য রাজনৈতিক দলের হওয়ার কোনো কারণ আমি দেখি না। বিএনপির চিন্তা বিএনপি করবে, তাই না? বিএনপিকে জনগণ পছন্দ না করলে ছুঁড়ে ফেলবে জনগণ, তাদেরকে পছন্দ করলে তাদেরকে কুলে নিবে, তাই না? তো এইখানে বিএনপিকে যদি পছন্দ না করে, তাদেরকে যদি পছন্দ করে, তাদেরকে মানে তখন জনগণ তাদের পক্ষে অবস্থান নেবে। তো সেই নির্বাচনটা দিতে আপত্তি কেন? আর সংস্কার তো বিএনপি একমাত্র, আমি তো শুরুতেই বলেছি যে বিএনপি তো একমাত্র রাজনৈতিক দল যারা সংস্কার প্রস্তাব করেছে, এবং ঐকমত্য কমিশন তো পরিষ্কার করে সেদিন বলেছিলেন যে হচ্ছে বিএনপির যে সংস্কার প্রস্তাবগুলো দিয়েছে সেগুলো আসলেই অসাধারণ। তো সেই অসাধারণ রাজনৈতিক সংস্কারের প্রস্তাব যারা, রাষ্ট্র সংস্কারের প্রস্তাব যারা দিলেন, তাদের সংস্কার প্রস্তাবগুলো গ্রহণ করে সেই সংস্কার প্রস্তাব তো ভাই একদিনে শেষ হয়ে যাবে না। আপনি এটা স্টার্ট করেন না। সামনে একটা একটু জানতে চাই, সেগুলোর অনেকগুলোর সাথেই বিএনপি এখন দ্বিমতে যাচ্ছে। আমি জানি না তুষার এটা জানেন কিনা। বিএনপি দ্বিমতে যাচ্ছে না। বিএনপি যেভাবে ব্যাখ্যা করেছে সেটাকে যদি ভুল ব্যাখ্যা করা হয় তাইলে তো হবে না, তাই না? বিএনপি যে প্রস্তাবগুলো দিয়েছে সেগুলো তো বিএনপি জেনে বুঝে আলোচনা করে মানুষের সঙ্গে মতামত নিয়ে। আমরা তো সকল ডিভিশনগুলোতে গিয়েছি, আমরা অনেক বড় বড় জেলাগুলোতে গিয়েছি। প্রথমে এই সংস্কার প্রস্তাবটাকে নিয়ে আমরা তো মানুষের সঙ্গে মত বিনিময় করেছি, মানুষের বক্তব্য তুলে এনেছি। তার ভিত্তিতে এটা তো আমাদের মন গড়া কিছু না, বিএনপির সেটা আমরা করেছি। প্রধান কতগুলো সংস্কারের কথা যেহেতু বললেনি, প্রধান কয়েকটি বিষয় বিএনপি ব্যাখ্যা দিয়েছে যে এগুলো নির্বাচিত সরকারের সময় করা উচিত। তারা যে দ্বিমত করেছে তা না। আমরা একদম শেষ প্রান্তে 1 মিনিট সময় আছে। স্যার তুষার, আপনার যদি কিছু বলার থাকে। না, কথাটা হচ্ছে যে আমরা নির্বাচনের বিরোধিতা একবারই করছি না, এবং যে নির্বাচনের সময় বিএনপিকে লোকে ভোট দেবে তার মানে জনগণ এখন সংস্কার চায় না। এই দুটো কিন্তু ইয়ে না, মানে সাংঘর্ষিক না। আপা একটু কথাটা একটু বোঝার চেষ্টা করেন। আমি বলেছি যে নির্বাচন আসলে বিএনপিকে মানুষ ভোট দেবে না, আমি তো সেটা বলতেছি না, এবং নির্বাচন হবে না এটাও বলছি না। এর মানে এই না যে জনগণ এখন সংস্কার চায় না, এবং এই সরকার সংস্কার করুক। এই যে সংস্কারগুলোতে এখন বিএনপি একসময় বলতেছে বিএনপি কৃতিত্ব নেয় সংস্কারের, কিন্তু এখন যেগুলো ফান্ডামেন্টাল সংস্কারের কথা এসেছে এগুলোতে সমস্তটাতে বিরোধিতা করছে। আমি তো ভাই জাতীয় ঐক্যমত্য কমিশনে যাই, মানে আমাদের দলের হয়ে, এবং আমি তো জানি দলগুলোর পজিশন। সেখানে বিএনপি প্রত্যেকটারই বিরোধিতা করছে। যেমন ধরেন আমি একটা সিম্পল উদাহরণ দিই, যে নির্বাহী পদগুলোতে কারা নিয়োগ দেবে। এটা তারা বলছে যে এটা ওই যে জাতীয় সাংবিধানিক কাউন্সিল তারা মানবে না। কেন? কারণ এতে করে নির্বাহী কর্তৃত্ব খর্ব হবে। হোয়ারেজ জাতীয় সাংবিধানিক কাউন্সিলের কাছে কোনো নির্বাহী দায়িত্বই দেওয়া নাই, শুধুমাত্র নির্বাহী পদগুলো তারা নমিনেট করবে, এবং যেখানে কিনা প্রধানমন্ত্রীও আছে জাতীয় সাংবিধানিক কাউন্সিলে। এটা একটা ফান্ডামেন্টাল রিফর্ম। মানে আপনার মূল ব্যাপারটা হচ্ছে যে সাংবিধানিক পদগুলোর নিয়োগটা প্রধানমন্ত্রীর মধ্যে তার ইচ্ছা অনিচ্ছা হওয়া যাবে না, এটা একটা বডির আন্ডারে আনতে হবে। সেটা উচ্চ কক্ষের কথা কেউ বলছে, কেউ বলছে জাতীয় সাংবিধানিক কাউন্সিল। যেটাই হোক, আপনাকে একটা বডির আওতায় আনতে হবে। তারা শুধুমাত্র নিয়োগ দেবে, তারা কিন্তু ওই প্রতিষ্ঠানগুলো পরিচালনা করবে না। ওই প্রতিষ্ঠানগুলো তাদের জুরিসডিকশন, তাদের আইনের মধ্যে থেকে কাজ করবে। নির্বাহী কর্তৃত্ব এখানে করা হচ্ছে না। আমরা একদম শেষ প্রান্তে শাম্মী আক্তার এবং স্যার তুষার দুইজনকে আবারও ধন্যবাদ। দর্শক, অনেক দিন আগে চিত্র পরিচালক তানভীর মোকাম্মেল একটি সিনেমা করেছিলেন। সেখানে আওয়ামী লীগের নেতা আব্দুর রাজ্জাকের একটি বক্তব্য ছিল। সেখানে তিনি 3টি বিষয় বলেছিলেন। এক, খুব দ্রুত যুদ্ধ শেষ হয়ে গেল, স্বাধীন হলাম, কিন্তু ভেজাল নিয়ে স্বাধীন হলাম। একদম আব্দুর রাজ্জাকের বক্তব্য এটি। আরেকটি, যে ভারতের সাহায্য নিয়ে আমাদেরকে স্বাধীন হতে হলো না, কোনো না কোনো সময় ভারত এই কথাটিই বলবে যে তোমরা স্বাধীন হতে পারোনি, আমরা তোমাদেরকে সাহায্য করেছি। এবং 3 নম্বর কথাটি হলো যে আব্দুর রাজ্জাকরা বলেন যে আমরা চেয়েছিলাম 5 বছর যুদ্ধ হোক, আমরা দীর্ঘ যুদ্ধ করে দেশকে পুরোপুরি ভেজাল মুক্ত করে স্বাধীন করব। দর্শক, এই কথাগুলো বললাম যে ইতিহাস বিকৃতির এই দেশে অনেক ইতিহাসই কিন্তু হারিয়ে যায়, দেশের মানুষ অনেক কিছুই জানে। আব্দুর রাজ্জাক আওয়ামী লীগের খুব বড় একজন নেতা ছিলেন, যিনি বিএলের নেতা ছিলেন। তিনি এই মুক্তিযুদ্ধে অংশ নিয়েছেন। আজকে ভারত যখন সব কিছুতে বাংলাদেশের উপর হস্তক্ষেপ করতে চায়, তখন ভারত মাঝে মাঝে ভুলে যায় যে বাংলাদেশ একটি সার্বভৌম দেশ। ভারতের হয়তো মনে পড়ে যে এটি রয়ের প্রথম কনসাইনমেন্ট, যেটিতে পাকিস্তানের থেকে একটি দেশকে আলাদা করা গিয়েছে। পাকিস্তানের থেকে আলাদা করা গেলেও বাংলাদেশই তার সিদ্ধান্ত নিয়েছিল যে আমরা ভারতের সাহায্য নেব। এই যে সিদ্ধান্ত, এই সিদ্ধান্তকে ভারত তার ডিপ্লোম্যাটিকভাবে শ্রদ্ধা জানাবে, এই প্রত্যাশা রেখে শেষ করছি ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ার।